শশীদল আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আজকের এই পরিসংখ্যান অনলাইন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা জানো করোনা ভাইরাসের এখন সারা বিশ্বব্যাপী দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। বাংলাদেশেও এর পরিস্থিতি খুব খারাপ এবং ভয়াবহ অবস্থা। এই পরিস্থিতিতে আমরা আমাদের শ্রেণীকক্ষে সরাসরি পাঠদান কর্মসূচি অব্যাহত রাখতে পারছি না। তাই তো আমরা অনলাইনে আমাদের পাঠদান কর্মসূচি অব্যাহত রেখেছি। তারই অংশ হিসাবে আজকের আমি তোমাদের সামনে একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা এখন থেকে নিয়মিত অনলাইন ক্লাস চলবে। তোমাদের উদ্দেশ্যে আমি বলবো, আমরা রুটিন অনুযায়ী প্রতিদিন তোমাদের অনলাইন ক্লাস চলবে। এই রুটিন অনুযায়ী আমি আশা করব তোমরা এই ক্লাসগুলো অবশ্যই দেখবে, চর্চা করবে এবং বাসায় থাকবে। আমি মোহাম্মদ ওবায়দুল হক, প্রভাষক পরিসংখ্যান, শশীদল আলহাজ মোহাম্মদ আবু তাহের কলেজ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। বিষয় পরিসংখ্যান প্রথম পত্র। আর আমার আজকের ক্লাসটি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। সাধারণ পাঠ পরিঘাত, বঙ্কিমতা ও সচলতা। পরিঘাত, বঙ্কিমতা ও সচলতার উপরে এর আগে আরও দুটি ক্লাস আমি দিয়েছি তোমাদের উদ্দেশ্যে। এটি 3 নম্বর লেকচার। পরিঘাত, বঙ্কিমতা এবং সচলতার উপরে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত। দ্বিতীয় ও তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত, এটা আমরা পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছি। পরিঘাত 4 প্রকার। প্রথম কেন্দ্রীয় পরিঘাত, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, পরিঘাত প্রথমত 2 প্রকার, কেন্দ্রীয় পরিঘাত এবং অশোধিত বা কাঁচা পরিঘাত। কেন্দ্রীয় পরিঘাত আবার 4 প্রকার। প্রথম কেন্দ্রীয় পরিঘাত, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত, চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত। আজকে আমরা দ্বিতীয় ও তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত কি এবং এই বিষয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাঠের এই শিরোনামটি খাতায় লিখে রাখবে। শিক্ষণফল। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা 1. দ্বিতীয় ও তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের ধারণা ব্যাখ্যা করতে পারবে। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কি, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত কি, এই বিষয়ে আমরা আজকে ধারণা পাবে তোমরা। দ্বিতীয় ও তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে পারবে। আমরা দ্বিতীয় ও তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত সম্পর্কে ধারণা পাবো, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে পারবো। 3 নম্বর, বঙ্কিমতা এবং সচলতা নির্ণয় পূর্বক কোনো নিবেশনের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। কোনো নিবেশনের আকৃতি এবং প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা করতে বললেই আমরা বঙ্কিমতা এবং সচলতা নির্ণয় করেই তার উপরে তার ফলাফলের উপরে ভিত্তি করে আমরা মন্তব্য করতে পারবো। তাহলে আজকে পাঠ শেষে আমরা কি দ্বিতীয় ও তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের ধারণা পাবো। দ্বিতীয় ও তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত আমরা নির্ণয় করতে পারবো এবং বঙ্কিমতা এবং সচলতা নির্ণয় করে, এটা একটা উচ্চতর দক্ষতার প্রশ্ন। কোনো কোনো সময় এই কথাটা উল্লেখ থাকে না। বলতে পারে উদ্দীপকের আলোকে নিবেশনটির আকৃতি ও প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা করো তাইলে বা মন্তব্য করো। তখন আমরা নিবেশনের যে কোনো নিবেশনের আকৃতি এবং প্রকৃতি সম্পর্কে ব্যাখ্যা করতে বললেই আমরা বঙ্কিমতা এবং সচলতা নির্ণয় করেই আমরা এই বিষয়ে ব্যাখ্যা করব। চলো আমরা আমাদের পাঠে যাই।
এবার আসো প্রশ্ন। নিচের একটা উদ্দীপক দেব আমরা। নিচের উদ্দীপকটি লক্ষ্য করো। একটা উদ্দীপক, ওয়ালটন বাংলাদেশের একটি বৃহত্তম ইলেকট্রনিক্স কোম্পানি। ওই কোম্পানির উৎপাদিত পণ্যের বিক্রয়ের উপর তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করা হলো। কি করছে ওয়ালটন কোম্পানি? সারা বাংলাদেশ নয়, এখন বিশ্বব্যাপী যারা মার্কেটিং করছে, তাই ওই কোম্পানির উৎপাদিত পণ্যের বিক্রয়ের উপরে তথ্য সংগ্রহ করে এটা বিশ্লেষণ করে দেখা গেল যে সংগৃহীত তথ্য নিবেশনের 4 হতে মাপা প্রথম 4টা পরিগাত যথাক্রমে -1, 10, -22 এবং 150 যথাক্রমে বললে বোঝা যাবে প্রথম 4টি পরিগাত, মানে প্রথম মানটা হচ্ছে প্রথম পরিগাত -1, তারপরে তারপর 10, তারপরে -22 এবং 150। তো এই পরিঘাতগুলো কি পরিঘাত এগুলো আমাদের আগে জানতে হবে। এগুলোকে কেন্দ্রীয় পরিঘাত নাকি অশোধিত পরিঘাত? আচ্ছা চলো, এটা প্রশ্ন, উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমরা কি করব? এই উদ্দীপকের আলোকে আমরা নিচের প্রশ্নগুলো সমাধান করব। প্রশ্নগুলো কি কি একটু দেখি। 1, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কি? খ, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত কি? মূলত এই দুটাই জ্ঞানমূলক প্রশ্ন। তারপরে উদ্দীপকের আলোকে দ্বিতীয় ও তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করো। মানে আমরা একটু আগে যে একটা উদ্দীপক আমরা দেখলাম, ওই উদ্দীপকের তথ্যের আলোকে দ্বিতীয় এবং তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত আমরা নির্ণয় করব। তারপরে উচ্চতর দক্ষতা প্রশ্ন, প্রয়োজনীয় পরিমাপ নির্ণয় পূর্বক নিবেশনটির আকৃতি ও প্রকৃতি সম্পর্কে মতামত দাও। তাহলে প্রয়োজনীয় পরিমাপ নির্ণয় পূর্বক বলতে আমরা কি বুঝি? আমি একটু আগে বলেছি, প্রয়োজনীয় পরিমাপ নির্ণয় পূর্বক কথার অর্থ হচ্ছে, অর্থাৎ যে কোনো নিবেশনের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে মতামত দিতে হলে আমাকে বঙ্কিমতা এবং সচলতা নির্ণয় করতে হবে। তাহলে এটাকেই এখানে প্রয়োজনীয় পরিমাপ নির্ণয় পূর্বক বলা হলো। এবার চলো আমরা এখন জানবো দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কি। আমরা তোমাদের নিশ্চয় মনে আছে কেন্দ্রীয় পরিঘাতের সংজ্ঞা। ওই কেন্দ্রীয় পরিঘাতের সংজ্ঞা পারলে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সংজ্ঞাও তোমরা পারবে। এই হচ্ছে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কি? কোনো তত্ত্বসারি বা গণসংখ্যা নিবেশনের গাণিতিক গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের দ্বিতীয় ঘাতের সমষ্টিকে মোট পদের সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত বলে। একেবারে সোজা। আমরা কেন্দ্রীয় পরিঘাতের সংজ্ঞাটা সেম ছিল, ওই জায়গায় ছিল বিভিন্ন ঘাতের সমষ্টি, আর বাকি সবগুলা অংশ মানে একই রকম। বাকি অংশটা কোনো তত্ত্বসারি বা গণসংখ্যা নিবেশনের গাণিতিক গড় থেকে এই সংখ্যাগুলো, মানে কেন্দ্রীয় পরিঘাত মানেই গাণিতিক গড় থেকে। তাহলে গাণিতিক গড় থেকে সংখ্যাগুলোর, কোন তত্ত্বসারি বা গণসংখ্যা নিবেশনের গাণিতিক গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের দ্বিতীয় ঘাতের সমষ্টিকে মোট পদের সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত বলে। এবার আমরা শিখব তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত। সেম দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সংজ্ঞা, এখানে দ্বিতীয়র জায়গায় তৃতীয় সংযুক্ত করলেই হবে। দেখো, কোনো তত্ত্বসারি বা গণসংখ্যা নিবেশনের গাণিতিক গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের, আগের সংজ্ঞাটাতে এতটুকু সেম ছিল, দ্বিতীয় ঘাতের ওই জায়গায় ছিল, এখন হবে তৃতীয় ঘাতের সমষ্টিকে, বাকি অংশটা সেম আগের। তাহলে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সংজ্ঞা পারলে তোমরা তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের সংজ্ঞা পারবে, শুধু দ্বিতীয় জায়গায় তৃতীয় শব্দটা ইউজ করবে। ঠিক এভাবে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত যদি বলে তাহলে সেম তৃতীয় জায়গায় চতুর্থ দিলেই হবে, আর বাকি সবগুলো কথাই সেম একই রকম। তাহলে কোনো তত্ত্বসারি বা গণসংখ্যা নিবেশনের গাণিতিক গড় থেকে সংখ্যাগুলোর ব্যবধানের তৃতীয় ঘাতের সমষ্টিকে মোট পদের সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত বলে। তাহলে আমরা শিখলাম কি? দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত এবং তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত। তাহলে আমাদের যে আজকে যে প্রশ্ন ছিল ক এবং খ, দুটোর উত্তর আমরা জানতে পারলাম। এবার আমরা নির্ণয় করব উদ্দীপকের আলোকে
আমরা দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করব। আমরা কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে বলেছি, তাহলে আমরা আগে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতটা নির্ণয় করি। সমাধান। উদ্দীপকের তথ্য থেকে, উদ্দীপকের দিকে তোমরা লক্ষ্য করলে দেখবে ওই জায়গায় কি দেওয়া আছে, ওয়ালটন কোম্পানি এই যে সারা বিশ্বে যে তারা মার্কেটিং করছে, ওই এটার যে ডাটা সংগ্রহ করলো, ওই ডাটার উপর ভিত্তি করে বিশ্লেষণ করে 4 থেকে মাপা প্রথম 4টা পরিঘাত উদ্দীপকে দেওয়া আছে। তাহলে আমরা আগেই জানি গাণিতিক গড় থেকে নির্ণীত পরিঘাতগুলিকে বলা হয় কেন্দ্রীয় পরিঘাত, যাদেরকে μ1, μ2, μ3, μ4 এভাবে ইত্যাদি দ্বারা প্রকাশ করি। কিন্তু গাণিতিক গড় ছাড়া অন্য কোনো মান থেকে যে পরিঘাত, এগুলো হচ্ছে অশোধিত বা কাঁচা পরিঘাত, যাদেরকে μ'1, μ'2, μ'3, μ'4 এভাবে ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। মানে অশোধিত পরিঘাত হলে মিউ প্রাইম দ্বারা প্রকাশিত হয়, আর কেন্দ্রীয় পরিঘাত হলে মিউ দ্বারা প্রকাশিত হয়। তো এখানে উদ্দীপকে আমরা দেখলাম যে 4 থেকে মাপা, 4 কোনো গাণিতিক গড় সেটা বলেনি, তাহলে 4 থেকে মাপা যে পরিঘাতগুলো সেগুলো অবশ্যই অশোধিত পরিঘাত, আমরা উদ্দীপকের তথ্য থেকে সেটা বুঝতে হবে। তাহলে অশোধিত পরিঘাত এখানে 4টা পরিঘাতে দেওয়া আছে। প্রথম অশোধিত পরিঘাত, তার মানে μ'1, μ'2 দ্বিতীয় মানটা 10, μ'2। ঠিক এভাবে আমরা 4টা পরিঘাত আমরা লিখব। μ'1 -1, μ'2 10, μ'3 -22, μ'4 150। আর এই পরিঘাতগুলো কিসের উপর ভিত্তি করে নির্ণীত? 4 হতে মাপা। তাহলে এই যে 4টাকে বলা হয় কল্পিত গড়, অর্থাৎ যদি গাণিতিক গড় বলতো তাহলে গাণিতিক গড় হতো এটা x বার, আর যদি গাণিতিক গড় না হয় সেটা হবে কল্পিত গড়, সেটাকে আমরা ছোট হাতের a বা বড় হাতের a দ্বারা প্রকাশ করি। আমরা এখানে ছোট হাতের a দ্বারা প্রকাশ করলাম। তাহলে অশোধিত পরিঘাতগুলো আমাদের উদ্দীপকে দেওয়া আছে, আর তার উপর ভিত্তি করে আমরা কেন্দ্রীয় পরিঘাতগুলো নির্ণয় করব। আমরা জানি দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সূত্র হচ্ছে এটা। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত হচ্ছে μ2 = μ'2 - μ'1 স্কয়ার। এই সূত্রটা মুখস্থ রাখলেই হবে, মানগুলো সব এখানেই আছে। তাহলে μ'2 - μ'1 স্কয়ার, এটা ক্যালকুলেশন করি আমরা। μ'2 এর রেজাল্ট কত? এর মান হচ্ছে 10, তারপরে মাইনাস, আর μ'1 এর মান -1, তারপরে স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে দেখা যায় 10 - 1, অর্থাৎ এই যে -1 এর উপরে বর্গ করলে এটা +1 হয়ে যাবে। -1 × -1 এটা হয়ে যাবে +1। +1 এর সাথে এখানে 10 এর পরে যে মাইনাস চিহ্নটা আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে 10 - 1 = 9। তাহলে আমরা পেলাম দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান কত পেলাম আমরা? 9। এটা একটা রেজাল্ট। আমরা কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে বলা হয়েছে, এখানে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের রেজাল্ট পেলাম আমরা কত? 9। ঠিক এভাবে আমরা এখন এই যে উত্তর দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত = 9। চলো এবার আমরা বের করব তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত। এই প্রথমে আমরা সূত্রটা লিখব, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের সূত্রটা আমরা লিখব। দেখো এই সূত্রটা কি? তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত মানে μ3 = μ'3 - 3 μ'2 × μ'1 + 2 μ'1 হোল কিউব। তাহলে এই সূত্রটা মুখস্থ রাখার একটা কৌশল আছে। μ3 = শুরুতে হবে μ'3, আর সর্বশেষে আবার μ'1, তার উপরে যদি 3 হয় পাওয়ার 3, এভাবে মনে রাখবে। তারপরে ধ্রুবকগুলো 2, 3 এভাবে একটু মনে রাখবে কৌশলে। তাহলে সূত্রটা আমরা লিখলাম, এবার মান বসাবো। আমাদের এর আগের স্লাইডে আমরা মানগুলো আছে μ'1, μ'2, μ'3, μ'4, 4টা মান আছে। আমাদের এখানে 4টা μ'4 এর প্রয়োজন হবে না তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয়ের সময়। এখানে μ'3 এর মান আছে -22, তারপরে সূত্রে আছে -3 তো আছে, μ'2 এর মান আছে 10 × μ'1 এর মান হচ্ছে -1। এভাবে মানগুলো আমরা লিখলাম, তারপরে ক্যালকুলেশন করলে আমরা শেষ পর্যন্ত রেজাল্ট পাবো। তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান কত? 6।
অর্থাৎ μ3 = পাওয়া যাবে 6। তাহলে এইটাই দুইটা রেজাল্ট। μ'2 মানে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের রেজাল্ট পেলাম আমরা একটু আগেই 9, আর তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের রেজাল্ট পেলাম আমরা এখন 6। তোমরা বাসায় এগুলো এভাবে চর্চা করবে এবং বিভিন্ন উদ্দীপক, বইয়ের মধ্যে আরও অনেকগুলো এই নিয়মের অনেকগুলো উদ্দীপক আছে, বিভিন্ন বোর্ডে আসছে, ওই উদ্দীপকগুলো তোমরা ঠিক এইভাবে চর্চা করবে। এবার উচ্চতর দক্ষতার যে প্রশ্নটা, নিবেশনটির আকৃতি ও প্রকৃতি সম্পর্কে ধারণা। আমি আগে বলেছি যে কোনো নিবেশনের আকৃতি এবং প্রকৃতি সম্পর্কে ধারণা তুমি পাবে কি করলে, ওই নিবেশনটির যদি বঙ্কিমতা এবং সচলতা নির্ণয় করো। তাইলে আমরা এখন বঙ্কিমতা এবং সচলতা নির্ণয় করব। তার আগে বঙ্কিমতা সচলতা নির্ণয় করতে হলে আমাকে অবশ্যই চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে হবে। এই জন্য আমরা শুরুতে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতটা নির্ণয় করব। চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতের সূত্রটা আগে লিখলাম। μ4 = μ'4 - 4 μ'3 × μ'1 + 6 μ'2 × μ'1² - 3 μ'1 4 পাওয়ার 4। এই সূত্রটা একটু বড় আছে, তোমরা এই কয়েকবার দেখে দেখে লিখলেই তোমরা এটা মুখস্থ হয়ে যাবে। দেখলে মনে হয় যে সারা জীবন কত বড় কঠিন সূত্রটা কীভাবে মনে রাখবো। না, বিষয়টা এমন না। তোমরা যদি 4টা সূত্র কয়েকবার করে পর্যায়ক্রমে একটু লেখো, দেখো এটার ভিতর থেকে একটা সহজ একটা বিষয় আসবে, মনে রাখার একটা কৌশল তুমি পেয়ে যাবে। এবার মানগুলো বসাবো আমরা। μ'4 এর মান আছে 150 মাইনাস, তো সূত্রে আছে 4 আছে। μ'3 এর মান আছে -22, এটা ব্র্যাকেট দিতে হবে যেহেতু সামনে একটা মাইনাস চিহ্ন আছে। তারপরে μ'1 এর মানও -1, এটাও ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। +6, তো সূত্রে আছে μ'2 10, μ'1 এটার মান -1, তারপরে স্কয়ার আছে, তাহলে হোল স্কয়ার দিলাম। তারপরে -3 μ'1 এর মান আছে -1, তারপর পাওয়ার 4। এই মানগুলোকে আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে আমরা শেষ পর্যন্ত পাবো কত? 119। অর্থাৎ চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতের মান পাবো আমরা কত? 119। এখানে একটা বলে রাখি, এই প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে কোনো কোনো সময় চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতের মান নির্ণয় করতে বলে, তখন তো আর এখানে এই বঙ্কিমতা এবং সচলতা নির্ণয়ের সময় এটা করতে হবে না, এটা প্রয়োগই আমরা করে ফেলবো। তখন আমরা লিখবো ঘ থেকে প্রাপ্ত এই রেজাল্টগুলো লিখে নিব। তাহলে আমরা চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করলাম। এখন আমরা বঙ্কিমতা এবং সচলতার সূত্রগুলো লিখি, নির্ণয় করে ফেলছি। আমরা জানি বঙ্কিমতাঙ্ক β1 = μ3² বাই μ2 পাওয়ার 3, অর্থাৎ তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের উপরে বর্গ ডিভাইডেড বাই দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের উপরে ঘন। এটা হচ্ছে সূত্র, এটা মুখস্থ রাখবে। এখন তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান আমরা প্রয়োগমূলক প্রশ্নে গ থেকে আমরা পেয়েছি কত? সম্ভবত 6 ছিল। তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত 6, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত 9। আমরা শুরুতেই দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতটা বের করছিলাম, এটার মান পেয়েছিলাম আমরা 9, আর তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান আমরা পেয়েছি 6। এই দুটোটা মান বসাই দাও। উপরে পাওয়ার আছে 6 এর উপরে পাওয়ার, অর্থাৎ μ3 স্কয়ার আছে, তাহলে μ3 এর মান 6, তার উপরে স্কয়ার, আর μ2 কিউব, μ2 এর মান আছে 9, তার উপরে কিউব। এটা ক্যালকুলেশন করলে আমরা শেষ পর্যন্ত পাবো 0.05। তাহলে বঙ্কিমতাঙ্ক পেলাম আমরা কত? 0.05। ঠিক এভাবে সচলতাঙ্ক β2 সূত্রটা আগে লিখবো আমরা μ4 ভাগ μ2², অর্থাৎ চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত ভাগ দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের উপরে বর্গ। এইটা সচলতাঙ্ক নির্ণয়ের জন্যই আমাদের চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতটা নির্ণয় করতে হলো। তাহলে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতের মান কত? 119, আর দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান ছিল 9, তার উপরে স্কয়ার আছে, 9 স্কয়ারে 81, তারপরে এইটা ক্যালকুলেশন করলে আমরা কি পেলাম? 147। তাহলে β1 পেলাম আমরা 0.05, আর β2 পেলাম আমরা 1.47। এবার আমরা মন্তব্য করব এই দুটোটার মানের উপর ভিত্তি করে নিবেশনের আকৃতি এবং প্রকৃতি কেমন, একটু দেখব। মন্তব্য, যেহেতু β1 এর মানটা আমরা কত পেলাম? 0.05, অর্থাৎ নেগেটিভ না।
নেগেটিভ মান যেটা না সেটা ইজ গ্রেটার দেন 0, শূন্য থেকে বড়। শূন্য থেকে বড় হলেই মানে পজিটিভ, অর্থাৎ বিন্যাসটি একটি ধনাত্মক বঙ্কিম নিবেশন। কোনটি? বিটা 1 এর মান শূন্য থেকে বড় হলেই এটা ধনাত্মক বঙ্কিম নিবেশন। এবং বিটা 2 এর ক্ষেত্রে আমরা দেখলাম রেজাল্টটা কত, 1.47 সম্ভবত, দেখি একটু আবার, 1.47, ঠিক আছে। তাইলে 1.47 মানে কত? ইজ লেস দেন 3। যেহেতু বিটা 2 লেস দেন 3 এর কম, অতএব বিন্যাসটি অনতি সূচালো বিন্যাস। এখানে একটু বলে রাখি, বিটা 2 এর মান যদি পজিটিভ হয় তাহলে বিন্যাসটা ধনাত্মক বঙ্কিম নিবেশন, যদি নেগেটিভ হয় ঋণাত্মক বঙ্কিম নিবেশন, যদি ইকুয়াল 0 হয় তাহলে সুষম, অর্থাৎ বঙ্কিমতা এখানে 0, এটা সুষম বিন্যাস। আর বিটা 2 এর মান যদি লেস দেন 3 হয় তাহলে অনতি সূচালো, যদি ইকুয়াল 3 হয় তাহলে মধ্যম সূচালো, আর যদি গ্রেটার দেন 3 হয় মানে 3 অপেক্ষা বড় হয় তাহলে অতি সূচালো। এটা মনে রাখবে। এবার আমরা একটা বাড়ির কাজ দেই তোমাদেরকে। বাড়িতে যেহেতু এখন তোমরা অবসর সময় কাটাবে, হ্যাঁ, অনলাইন ক্লাসগুলো করবে অবশ্যই, বাড়িতে একটা উদ্দীপক লিখছি আমি। প্রবর্তক শিক্ষক ফোরাম নামের একটি সমিতিতে 30 জন শিক্ষক সদস্য রয়েছে, যাদের মধ্য থেকে 8 জন শিক্ষকের বয়সের তথ্য সংগ্রহ করা হলো, যা নিম্নরূপ: 25, 28, 32, 22, 26, 35, 29 ও 50। এখানে 8 জন শিক্ষকের বয়সের তথ্য দেওয়া আছে এভাবে, 25, 28, 32, 22, এভাবে 8 জন শিক্ষকের বয়স। এটা একটা উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর বা সমাধান তোমরা শিখে খাতায় লিখবে। না পারলে তোমরা আমাদের এই যে আমরা যে ক্লাসটা যে পেজে দেব ওই পেজে তোমরা কমেন্টস করবে, স্যার এই প্রশ্নের উত্তরটা আমরা পারি নাই, তখন আমরা এটা পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়টি সমাধান দেব। 1 কয়ের মধ্যে আমি দুটো জ্ঞানমূলক প্রশ্ন দিলাম, কেন্দ্রীয় পরিঘাত কাকে বলে, আর একটা দিলাম চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত কাকে বলে। এগুলো দুইটি আজকের আলোচনায় ছিল, তোমরা আশা করি অবশ্যই পারবে এগুলো। ক্ষয়ে দিলাম একটা অনুধাবনমূলক প্রশ্ন, পরিঘাত কি ঋণাত্মক হতে পারে? হ্যাঁ, পরিঘাত ঋণাত্মক হতে পারে কিনা? হ্যাঁ, পরিঘাত ঋণাত্মক হতে পারে। তোমরা বইয়ের সহায়তায়, মেইন বইয়ের সহায়তায় এটা একটা সহজ অনুধাবনমূলক প্রশ্ন, এটা তোমরা চেষ্টা করবে। না পারলে আমরা পরের ক্লাসে আলোচনা করব। প্রয়োগের প্রশ্ন হচ্ছে উদ্দীপক হতে দ্বিতীয় ও তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করবে। দ্বিতীয় ও তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করবে। উচ্চতর দক্ষতার প্রশ্ন পরিবারের সদস্যদের বয়সের বঙ্কিমতা ও সচলতা নির্ণয় করে এ সম্পর্কে মতামত, অর্থাৎ বিটা 1 এবং বিটা 2 নির্ণয় করবে, করে এই সম্পর্কে মন্তব্য করবে। এই বাড়ির কাজটা তোমরা কি করবে? অবশ্যই তোমাদের মেইন বইয়ের সহযোগিতা নিয়ে এই আজকে যদি আগের ক্লাসগুলো এবং আজকের ক্লাসটা যারা ভালোভাবে স্টাডি করবে তারা অবশ্যই এইটা পারবে। তবু যদি না পারো তোমরা আমাদের পেজে তোমরা এই বিষয়ে লিখবে, আমরা পরবর্তী ক্লাসে এই বিষয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আবারও তোমাদেরকে বলছি, তোমরা যে যেখানে থাকো ভালো থাকবে, সাবধানে থাকবে, বিনা কারণে ঘরের বাইরে যাবে না, সবসময় ঘরে থাকবে। হ্যাঁ, নিয়মিত সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে কমপক্ষে হাত ধোবে, হ্যান্ড স্যানিটারি ইউজ করবে, সবসময় মাস্ক পরে থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ।